So is the screen visible? And is the screen moving? হ্যাঁ স্যার। মুভ করছে তো স্ক্রিন? ইয়া। ইয়েস স্যার। হ্যাঁ স্যার করছো। ওকে 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 ওকে। দেখো অ্যাকচুয়ালি বাইরে মন্ত্র পড়া হচ্ছে তো, তাই জন্য আমাকে পুরো জানলা দরজা বন্ধ করে, মানে সবকিছু বন্ধ করে জাস্ট আমি এসি চালিয়ে বসেছি যাতে কোনো আওয়াজ না আসে, ম্যাক্সিমাম সাউন্ড প্রুফ থাকতে পারে। ওকে, সো উই উইল স্টার্ট। দেখো, আমি মেন্ডেলিয়ান জেনেটিক্স মানে ক্লাসিক্যাল জেনেটিক্সটাই মেনলি তোমাদের পড়াবো। এখান থেকে কোয়েশ্চেন্স তো প্রচুর আসে। সো ফার্স্ট অফ অল, লেট মি আন্ডারস্ট্যান্ড দিস, হোয়াট ইজ জেনেটিক্স। জেনেটিক্স বলতে আমরা কি বুঝি? ঠিক আছে, any one of you can answer this question. What is genetics? স্যার স্টাডি অফ জিন্স। Study of genes. Unfortunately, father of genetics হচ্ছেন গ্রেগর জোহান মেন্ডেল। কিন্তু গ্রেগর জোহান মেন্ডেল তিনি কিন্তু কখনো মানে জিনস এর কনসেপ্টটাই তার কাছে ছিল না। এই জায়গায় আমি তোমাদের একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি। যে সময় মেন্ডেল কাজ করেছিলেন, ফ্রম 1858 টু 1866, এই 8 বছর উনি খুব ডিটেলসে কাজ করেছিলেন। সেই সময় কিন্তু জিনের কোনো কনসেপ্ট ছিল না। ডিএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল, ওয়াজ ইট নোন অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম? নো যে স্যার। ডিএনএ, নো নো, ইট ওয়াজ নট নোন। হ্যাঁ, ডিএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল, এটা ফাইনালি এস্টাবলিশড হয় 1940s-এ। প্রথমে গ্রিফিথ এক্সপেরিমেন্ট করেন, তারপরে অ্যাভারি ম্যাকলয়েড ম্যাককার্টি এক্সপেরিমেন্ট করেন, তারপরে হার্শি অ্যান্ড চেজ এক্সপেরিমেন্ট করেন, and they, both of them, like Hershey and Chase, they got the Nobel Prize also, and it was established that DNA is the genetic material. ওকে, সেল ডিভিশন এর যে ডিটেলস গুলো, মাইটোসিস মিওসিস, ওয়াজ ইট নোন অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম? Well, the answer is could be a little bit, but এই যে details, chromosomal segregation and everything, Saturn and Bovary যে থিওরিটা, সেটা হচ্ছে গিয়ে এই যে chromosomal basis of this inheritance, related to that, তো এই ব্যাপারগুলো কিন্তু এসছে গিয়ে হচ্ছে 20th সেঞ্চুরিতে। কেন না, 20th সেঞ্চুরির প্রথম দিকে, মানে তোমার এই 1900 অনওয়ার্ড, যেটা আমরা বলছি, দেয়ার ওয়াজ আ হিউজ ডেভেলপমেন্ট ইন মাইক্রোস্কোপস, ইন স্টেনস অ্যান্ড ডাইস। তোমাকে বুঝতে হবে যে সেলুলার ইভেন্ট যদি আমরা দেখতে চাই, উই নিড গুড মাইক্রোস্কোপস। এবং ডাউন দ্য লেন 50 ইয়ার্স আফটার দ্যাট, মানে 1900 এর পর 50 ইয়ার্স, অ্যারাউন্ড 1950s-এ তো ভালো ওয়ার্কেবল ইলেকট্রন মাইক্রোস্কোপ টু স্টাডি, হ্যাঁ, উইদিন দ্য টু স্টাডি উইদিন দ্য সেল ফেনোমেনন, মানে সেলের ভেতরে যা যা করছে সেগুলোও দেখার জন্য দেয়ার ওয়ার ইলেকট্রন মাইক্রোস্কোপ। কিন্তু 1866-এ সেই কোয়ালিটির মাইক্রোস্কোপ কখনোই ছিল না যাতে আমরা ক্রোমোজোমাল সেগ্রিগেশন করতে পারি, ঠিক আছে, তো স্টাডি করতে পারি, দেখা। তো এই ব্যাপারটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে মেন্ডেল কিন্তু এগুলো কোনোটাই জানতেন না। আচ্ছা, নাও আনসার দিস কোয়েশ্চেন টু মি, ওয়াজ জিন নোন অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম? জিন কি সেই সময় কি জানা ছিল 1860s-এ? এই, সরি, জিন তো জানা ছিলই না, আই এম ভেরি সরি, ডিএনএ, হোয়াট ইজ ডিএনএ? ডিএনএ কি সেই সময় আমরা জানতাম? ডিএনএ ব্যাপারটা জানা ছিল? তাহলে আমরা কয়েকটা জিনিস দেখছি যে ডিএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল জানা ছিল না, জিনের কনসেপ্ট জানা ছিল না, ক্রোমোজোমাল সেগ্রিগেশন ইন ডিটেলস জানা ছিল না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ডিএনএ বলে যে আদেও কিছু এক্সিস্ট করে, এই ব্যাপারটা কি সেই সময় জানা ছিল? হোয়াট উইল বি ইয়োর আনসার, এনি ওয়ান অফ ইউ? আমাকে বাদ দিয়ে 20 জন স্টুডেন্ট আরো রয়েছে এখানে, সো আই রিকোয়েস্ট ফর অ্যান আনসার। না স্যার, মানে ডিএনএ ব্যাপারে ঠিক জানা ছিল না, কিন্তু কিছু একটা ছিল যেটা কন্ট্রোল করে এই বিষয়টা স্যার, মানে জানতো। না,
অ্যাকচুয়ালি ব্যাপারটা তার নয়। ব্যাপারটা হচ্ছে যে সেই সময় ডিএনএটাই একমাত্র জিনিস যেটা কিন্তু সেই সময় আবিষ্কৃত হয়েছিল, নট অ্যাজ ডিএনএ বাট অ্যাজ নিউক্লিন। কারণ অ্যারাউন্ড 1861 ফ্রেডরিক মাইশার বলে একজন লোক, এই কোয়েশ্চেন গুলো নেট টেটে খুব আছে তাই জন্য বলছি, হি ডিসকভার্ড আ সাবস্টেন্স কল নিউক্লিন, যেটা হচ্ছে একটি ফসফেট রিচ প্রেসিপিটেট, মানে ফসফেট রিচ একটি অদক্ষেপ। ভবিষ্যতে এই ফসফেট রিচ পদক্ষেপ যেটাকে নিউক্লিন বলা হতো, দ্যাট টার্নড আউট টু বি দ্য ডিএনএ। ওকে, বাট এই ডিএনএ এর মধ্যে যে জিন আছে এবং সেগুলো যে ইনহেরিটেন্সের জন্য রেসপন্সিবল, এই ব্যাপারটা কিন্তু কখনোই জানা ছিল না। ঠিক আছে, নাও ব্যাক টু দ্য অরিজিনাল কোয়েশ্চেন, হোয়াট ইজ জেনেটিক্স? স্যার কিছু কোনো মানে প্ল্যান্টের বা কিছু ক্যারেক্টারিস্টিক স্টাডি করা বা কোনো অর্গানিজমের। ক্যারেক্টারিস্টিক্স, ক্যারেক্টারিস্টিক্স স্টাডি করা। ওকে, এনিওয়ান এলস? The study of characteristics throughout the generation by generation. থ্রুআউট দ্য জেনারেশন আফটার জেনারেশন, ও জিন যেহেতু জেনারেশন কেউ নিয়ে এসছে, ভেরি গুড। আর কিছু? আরেকটা উত্তর আমি এক্সপেক্ট করছিলাম, সেটা হচ্ছে ব্রিডিং। এই যে এখানে দেখো যে সাহিওয়াল কাউজ ইত্যাদি, তাদের সাথে ওয়াইল্ড কাউজ এর ব্রিডিং করিয়ে, হ্যাঁ, ইত্যাদি অনেক কিছু হয়েছে। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে এই যে জেনারেশন আফটার জেনারেশন ক্যারেক্টারিস্টিক স্টাডি করা ইত্যাদি, এগুলা তোমরা ভুল বলছো তা নয়, দিস আর ট্রু। বাট এই জিনিসটা কিন্তু ধরো বিশেষ করে গাছপালার ক্ষেত্রে এবং এগ্রিকালচার এর ক্ষেত্রে, চাষবাসের ক্ষেত্রে, এটা কিন্তু হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার আমল থেকে চলে আসছে। তাহলে মেন্ডেল এমন কি করলেন যে মেন্ডেলকে ফাদার অফ জেনেটিক্স বলা হচ্ছে? কারণ এই যে প্লান্ট ব্রিডিং করে যে বেটার ভ্যারাইটিস অফ প্লান্ট পাওয়া যায় বা অ্যানিমাল ব্রিডিং করে যে বেটার ভ্যারাইটিস অফ অ্যানিমাল পাওয়া যায়, ইট ইজ নট সামথিং, ইট ইজ ডেফিনেটলি নট সামথিং দ্যাট ইজ মানে দ্যাট হ্যাজ বিন ডিসকভার্ড বাই দ্যাট হ্যাড বিন ডিসকভার্ড বাই মেন্ডেল। এটা মেন্ডেলের জন্মানোর অ্যাটলিস্ট 4,000 বছর আগের থেকে লোকেরা জানে। দেন ওয়াই হি স্যার ওয়াজ কল্ড দ্য মেন্ডেল ফাদার অফ জেনেটিক্স? হ্যাঁ, স্যার মেন্ডেল মনে হয় মানে ফর্মুলাটা দিয়েছিল যে কি করে করব বা মানে কন্ট্রোল করেছিল। মেন্ডেল যেটা করেছিলেন, হি গেভ দ্য সাইন্টিফিক এক্সপ্লানেশন। ঠিক আছে, এবার একটা ভীষণ ডিফিকাল্ট কোয়েশ্চেন ফর সপ্তপর্ণা। ঠিক আছে, দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ দ্য কালার অফ দ্য স্কাই? Sir, blue. ব্লু। ও একদম সঠিক উত্তর দিয়েছে। নেক্সট কোয়েশ্চেন টু ইজ ব্লু, ওয়াই ইজ ইট ব্লু? এটা তো জানি না স্যার। And that's why you are not the father of ইয়ে ওয়েভ অপটিক্স। ওটা যে ব্লু আমরা সবাই দেখতে পাচ্ছি, কেন ব্লু সেটা র্যালিক বলেছিলেন, র্যালিক স্ক্যাটারিং এর মাধ্যমে, যে স্ক্যাটারিং ইন্টেন্সিটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ফোর্থ পাওয়ার অফ দ্য ওয়েভলেংথ, রাইট? সো ব্লু লাইটের যেহেতু ওয়েভলেংথ কম, ইট উইল স্ক্যাটার দ্য মোস্ট। তো মেন্ডেল যেটা করেছিলেন, উনি এই সায়েন্টিফিক বেসিস অফ ইনহেরিটেন্সটা উনি দিয়েছিলেন বাই হিজ থ্রি লস। আর মাথায় রাখতে হবে বায়োলজিতে কিন্তু টোটাল সব মিলিয়ে 10টা লও নেই, ইটস নট ফিজিক্স যে শুধু মেকানিক্সে 20টা ল আছে, একদমই নয়। ঠিক আছে, বায়োলজিতে সব মিলিয়ে 10টা লও নেই, তার মধ্যে কিন্তু 3টে ল দিয়েছেন শুধু গ্রেগর জোহান ম্যান্ডেল। এবং এই ল গুলো হচ্ছে দ্য সাইন্টিফিক বেসিস অফ ইনহেরিটেন্স। দ্যাট ইজ ওয়াই ওয়েন এভার ইউ আর আস্কড টু ডিফাইন জেনেটিক্স, অবশ্যই পরীক্ষায় কেউ তোমাকে জিজ্ঞেস করবে না ডিফাইন জেনেটিক্স বা হোয়াট ইজ জেনেটিক্স। Whenever you are asked to define genetics, always remember to include this word scientific basis. তারপর তুমি ইনহেরিটেন্স, জেনারেশন স্টাডি যা খুশি বলে যাও, কোনো অসুবিধা নেই। এই সায়েন্টিফিক বেসিসটা কিন্তু দিয়েছিলেন গিয়ে হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। দ্যাটস ওয়াই হি ইজ কল্ড দ্য ফাদার অফ জেনেটিক্স। ঠিক আছে, আমাদের জিনিসটা কিন্তু বুঝতে হবে, একটা একটা টোটাল ফিল্ড যেখানে টোটাল 10টা লও নেই, তার মধ্যে একজন 3টে ল দিয়ে দিচ্ছেন, তাই তো?
ফিজিক্সের দেখো শুধু মেকানিক্সে হয়তো 20-25টা ল আছে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড দেয়ার আর টু কাইন্ডস অফ সায়েন্সেস, লজিক্যাল সায়েন্স অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্স। কারণ বায়োলজিতে কিছুই রিপ্রোডিউসেবল নয়, মানে ওইটা যে ঘটেছে এবং তার জন্য যে আরেকটা কিছু ঘটবে এই ব্যাপারটা কিন্তু নাও হতে পারে। ঠিক আছে, সো এবার চলে আসা যাক একটা ভীষণ দুঃখের গল্প। তোমাদের মধ্যে কে বাংলা সিরিয়াল পছন্দ করো? ওকে, থ্যাংক ইউ বিদিশা, তুমি আইডেন্টিফাই করলে নিজেকে। এবার যেটা ব্যাপার হচ্ছে যে বিদিশা বাংলা সিরিয়াল পছন্দ করছে, তো ওইখানে যেরকম খুব ট্র্যাজিক স্টোরি থাকে, মেন্ডেলের স্টোরিটাও কিন্তু ভীষণ ট্র্যাজিক। আমি 30 সেকেন্ডে বলছি জাস্ট। ফার্স্ট অফ অল, মেন্ডেলের কিন্তু কোনো পড়াশুনো ছিল না। হ্যাঁ, ওর হি হি ডিডন্ট হ্যাভ এনি ডিগ্রি। হ্যাঁ, ওর কিন্তু মিনিমাম স্কুলের যে জ্ঞান সেটাও ওনার ছিল না। হি ওয়াজ ভেরি পুয়ার। ওনার জন্ম হয় একটা দেশে, এগুলো আমি বলেও ছিলাম আমার লেকচারে, যেটা ওখানে দেশটার নাম হচ্ছে গিয়ে মানে অস্ট্রিয়া এখন বলা হয়, অ্যাকচুয়ালি মোরাভিয়া বা সাইলেসিয়া তখন ছিল, যেটা কিন্তু এখন আর ম্যাপেও নেই। ঠিক আছে, তাই জন্য এখন যেহেতু হি ইজ দ্য বিগেস্ট সেলিব্রিটি ইন দ্য ফিল্ড অফ বায়োলজি, ফলে সবাই ক্লেম করে উনি এই দেশের। তো এখন অস্ট্রিয়া ওই জায়গাটা নিয়ে নিয়েছে, তো অস্ট্রিয়ান মঙ্ক ওনাকে বলা হয়। সো ইউ ক্যান রিড হিজ বায়োগ্রাফি, দ্যাট ইজ দ্য মঙ্ক ইন দ্য গার্ডেন। হ্যাঁ, এই বায়োগ্রাফি মঙ্ক ইন দ্য গার্ডেন। তো একটাই জাস্ট প্রোটেস্ট দ্যাট হি ওয়াজ নট আ মঙ্ক, মানে নট আ জয়গুরু 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 টাইপের, কিংবা গৌ হামারি মাতা হ্যায় টাইপের, একদমই না। ঠিক আছে, হি ওয়াজ আ ফ্রায়ার, যারা কিন্তু সমাজের উন্নতির জন্য কাজ করত। এবং ওখানেও ওনাকে উন্নতির জন্য এই কাজটা দেওয়া হয়েছিল, সমাজের উন্নতির জন্য। সেটা বলা হয়েছিল যে ওই সময় ডিমান্ড ছিল, অ্যাজ ইউ নো, তোমরা যদি ইউরোপে যাও, যে ওখানে কিন্তু এরকম এক থালা ভাত সঙ্গে তরকারি সঙ্গে ডাল এইরকম কিন্তু খাওয়া দাওয়া নয়। দে ডিপেন্ড আ লট অন দিস লেগুমিনাস ফুড আইটেমস লাইক ছোলা, বেকড বিনস, হ্যাঁ, গ্রাম, এইগুলোর ওপর এগুলোর ওপর কিন্তু খুব ডিপেন্ডেন্ট। মানে ওখানে সবকিছুতেই একটু গাজর আর একটু কড়াইশুটি আর একটু বিনস এবং তার উপরে মরিচ ছড়ানো, সেটা থাকবেই। আর তার এক সাইডে চিকেন সেদ্ধ করা, এগুলো খুব কমন ফুড। দে ডোন্ট গিভ ইউ রাইস, মানে রাইস খেতে হবে তার কোনো মানে নেই। তো এখানে যেমনি উন্নত মানের চাল গম তৈরি করার পেছনে অনেক এফর্ট দেয়া হয়, ওখানে সেমনি লেগিউমস, বিনস, গ্রাম, এইসব জিনিস তৈরি করার পিছনে প্রচুর এফর্ট দেওয়া হয়। সো মেন্ডেল ওয়াজ গিভেন আ চয়েস যে since you are unable to teach, not that because he is a bad teacher, he was an excellent teacher, but there was a fatwa jarid by the parents that since he didn't have any degrees from any recognized university, so it won't be good that he is teaching our kids. Okay, it won't be good. And we cannot accept that. So eventually he was removed from the post of a teacher, and he started um, doing this kind of experiments. ওনাকে বলা হলো তুমি একটু উন্নত মানের এই ধরনের খাদ্য আর কি মটরশুঁটি তৈরি করে দেখাও। তো দেখো, উনি ওনাকে বার করে দেয়া হয়েছিল টিচারের পোস্ট থেকে। তাই জন্যই কিন্তু পৃথিবীতে ইতিহাস সৃষ্টি হলো, বায়োলজিক্যাল সায়েন্স এতটা উন্নত 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 হলো। তো তোমরাও যদি বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে যাও, ইট ডাজেন্ট রিয়েলি ম্যাটার। হ্যাঁ, তোমরাও ইতিহাস সৃষ্টি করতে পারো, এখনো সময় আছে, এটাই বললাম। আচ্ছা, নেক্সট যেটা ব্যাপার হচ্ছে যে তো দ্যাট ইজ গুড। সো হোয়াট হি ডিড, হি অ্যাকচুয়ালি অর্ডার্ড 50 ডিফারেন্ট কাইন্ড অফ সিডস। 50 ধরনের কিন্তু উনি বীজ আবিষ্কার করলেন, এই অর্ডার করলেন। সেই সময় কোম্পানি ছিল যারা কিন্তু বিভিন্ন ধরনের বীজ দিত। এখনো তোমরা জানো যে এই ধরনের বীজ পাওয়া যায়, সিড পাওয়া যায়, এরকম কোম্পানি আছে। অনেক কি অনলাইন আছে, অ্যামাজন, ফ্লিপকার্টেও আছে, যেখান থেকে আমার ওয়াইফ অর্ডার করে বিভিন্ন ফুল গাছের আর কি এই ধরনের বীজ টিজ ইত্যাদি চারা সবই পাওয়া যায়, মাশরুম স্পন। তা ব্যাপারটা হচ্ছে, দ্য ফার্স্ট থিং দ্যাট হি ডিড ইজ
যেটা আমি তোমাদের এখন দেখাবো এই জিনিসটা। উনি 14টা বৈশিষ্ট্যকে নিলেন, এবং এই 14টি বৈশিষ্ট্য হচ্ছে বিপরীতধর্মী। দে আর কন্ট্রাস্টিং ক্যারেক্টার্স। ঠিক আছে, এই 14টি বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে বিপরীতধর্মী বা দে আর কন্ট্রাস্টিং ক্যারেক্টার্স। What? First, he took some seed characters: round seed, wrinkled seed, yellow seed, green seed. So he found out that round and wrinkled are contrasting characters. এই দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্য। Yellow and green are contrasting characters. ঠিক আছে, one is related to seed shape, one is related to seed color. Then he took the flower. He said that violet flower and white flower, these two are contrasting characters. Also, when he took the pod, হ্যাঁ, পডের শেপটায় একটা দেখলেন যে কমপ্লিটলি একটা ফুল শেপ, একটাই হচ্ছে গিয়ে কনস্ট্রিক্টেড। এগুলো কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। তোমরা যারা যারা কড়াইশুঁটি কোনোদিনও ছাড়িয়েছো, কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য সবাই জানো যে ভেতরের যে দানাটা, মটরশুঁটির যে মটরটা, সেটা গোলও হয়, আবার কখনো কখনো এরকম কুঞ্চিতও হয়। সেটা ইয়েলোও হয় আর সবুজও হয়, এটা সবাই দেখেছি। এবং যে টোটাল মটরশুঁটিটা, সেটাই কিন্তু অনেক সময় এরকম খাঁজ খাঁজ থাকে, খুব কমই দেখা যায়। বাট কিছু মটরশুঁটিতে এরকম খাঁজ 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 দেখা যায়। বেশিরভাগ গুলোই কিন্তু এরকম ফুল হয়। তারপরে পডের আরেকটা কি ক্যারেক্টার নিলেন, সেটা হচ্ছে পডের কালার। পডের কালার, পুরো মটরশুঁটিটা তোমার গ্রিনও হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে সবুজই দেখা যায়। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সেটা দেখা যায় গিয়ে হচ্ছে তোমার ইয়েলো বা হলুদ। এবার ফ্লাওয়ারের পজিশন। ফ্লাওয়ারের পজিশন অ্যাক্সিয়াল হতে পারে, মানে একেবারে অ্যাক্সিস, এই যে অ্যাক্সিস এটার উপরে হতে পারে, বা টার্মিনাল হতে পারে, মানে সাইডে যেখানে ব্রাঞ্চেস গুলো শেষ হচ্ছে সেই টার্মিনালেও হতে পারে। আর গাছটি লম্বাও হতে পারে, স্টেমের ক্যারেক্টার। গাছটি লম্বাও হতে পারে, গাছটি খাটোও হতে পারে। তাহলে বেসিক্যালি যদি আমরা দেখি চারটে ক্যারেক্টার, একটা হচ্ছে গাছের হাইট, তারপর হচ্ছে গিয়ে সিডের ক্যারেক্টার, সেটা দু ধরনের, একটা হচ্ছে সিড শেপ, সিড কালার। ফ্লাওয়ারের ক্যারেক্টার, সেটা দু ধরনের, একটা হচ্ছে ফ্লাওয়ার কালার আর একটা হচ্ছে ফ্লাওয়ার পজিশন। এবং পড, মানে যে টোটাল মটরশুটিটা, সেটার ক্যারেক্টার, একটা হচ্ছে পড শেপ আর একটা হচ্ছে পড কালার। এই ধরনের 7টি বিপরীত ধর্ম বৈশিষ্ট্য, মানে 14টি বৈশিষ্ট্যকে এমন ভাবে নিলেন যাতে বিপরীত ধর্মী হয়। তাহলে 7 পেয়ার্স, আই রিপিট, 7 পেয়ার্স অফ কন্ট্রাস্টিং ক্যারেক্টার্স। এবার এই পেয়ার কথাটা কিন্তু মেন্ডেলিজমে ভীষণ 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 ইম্পর্টেন্ট। ওয়াই? লেট আস সি দিস। Why this word pair is very, very important? Let us first see this. ঠিক আছে, এবার এইখানে কয়েকটা জিনিস আমি দেখি। আমরা একটা সিম্পল ক্রস, যে ক্রসটার ব্যাপারে আমরা প্রত্যেকে জানি। জাস্ট 20 সেকেন্ডস, আমি এসিটা বন্ধ করি, ভীষণ ঠান্ডা লাগছে। দেখো এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে টল প্লান্ট আর ডোয়ার্ফ প্লান্ট। এবার কিছু জিনিস আমাদের বুঝতে হবে যে এই যে টল প্লান্টটা আর ডোয়ার্ফ প্লান্টটা, এটা হচ্ছে গিয়ে ট্রু ব্রিডিং ভ্যারাইটি। নাও হোয়াট ইজ মেন্ট বাই ট্রু ব্রিডিং ভ্যারাইটি? সেটা হচ্ছে গিয়ে হোমোজাইগাস ডমিনেন্ট, এটা মানে ক্যাপিটাল টি, আর এটা হচ্ছে গিয়ে স্মল টি মানে হোমোজাইগাস রিসেসিভ। ঠিক আছে, সো ইট ইজ ট্রু ব্রিডিং ভ্যারাইটি। এবার একটা জিনিস বুঝে দেখো যে উনি যেটা করলেন এই দুটোর মধ্যে, তাহলে এই যে ক্যাপিটাল টি, এই কথাগুলো আমরা বলছি, এই যে পেয়ার ব্যাপারটা, মানে যেটাকে উনি ফ্যাক্টর বলছেন, তার মধ্যে দুটো জিনিস আছে। এই ব্যাপারটা কিন্তু উনি দেখতে পেয়েছিলেন, এবং কিভাবে দেখতে পেয়েছিলেন? সিন্স হি ওয়াজ আ ভিশনারি, যে জিনিসগুলো আমরা দেখতে পাবো আর উনি যে জিনিসগুলো দেখতে পাবেন, দুটো কিন্তু সেম নয়। ঠিক আছে, উনি কিন্তু একটা অসাধারণ ম্যাথমেটিক্যাল ব্যাক ক্যালকুলেশন করতে পেরেছিলেন, যে কথাটা আমরা বলবো। এবার F1 জেনারেশনে উনি দেখলেন দুটো টল প্লান্ট। ভালো,
Now, in the F2 generation, he saw three tall plants and one dwarf plant. F1 কে যখন সেলফ ক্রস করালেন, ঠিক আছে? তো এর মনে হচ্ছে বিশাল কিছু একটা ব্যাপার, বিশাল কিছু ব্যাপার নয়। আমরা জানি যে মটরশুঁটির যে ফুল তাতে স্বপরাগযোগ ঘটে, মানে সেলফ যেটা হচ্ছে গিয়ে ফার্টিলাইজেশন হয়, মানে ইটস আ বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। সো দ্য অ্যান্ড্রোসিয়াম গাইনোসিয়াম মানে স্টেমেন আর পিস্টেল দুটোই সেম ফ্লাওয়ারেই আছে। তো জাস্ট যদি ফ্লাওয়ারটাকে তুমি একটা মানে মুড়ে দাও পলিথিনের প্যাকেট দিয়ে, দ্যাট ইজ অল, এইটুকুই করতে হয়। তাহলেই কিন্তু পোলেন গ্রেনস ফ্রম দ্য স্টেমেন উইল ফার্টিলাইজ দি ইয়ে ইন দ্য পিস্টেল, ঠিক আছে? সো ফিমেল গ্যামেটস ইন দি পিস্টেল। তাহলে এই জিনিসটা হওয়ার পরে what did he observe? He observed three tall plants and one dwarf plant. Now there is a issue. Issue is that যে অ্যারিস্টটল উনি কিন্তু চিরকালই ওনারও প্রচুর কমেন্টস ছিল on this kind of inheritance, pattern of inheritance. But the problem is that যে অ্যারিস্টটল কনস্ট্যান্টলি একটা জিনিসই মেনটেন করে গেছেন, যে দুজন যে পেরেন্ট আছে বা মেল মেল প্লান্ট ফিমেল প্লান্ট, এদের মধ্যে পেরেন্ট হলে এদের মধ্যে যে রক্ত আছে সেগুলো মিশে একটা মাঝামাঝি কিছু ক্যারেক্টার তৈরি করবে। বা মেল প্লান্ট আর ফিমেল প্লান্টের মধ্যে যে দেয়ার আর স্যাপস মানে ফ্লুইডস, যে স্যাপস গুলোর মধ্যে কিন্তু হেরিডিটারি ইনফরমেশন আছে, তাহলে সেগুলো মিশে গেলে একটা মাঝামাঝি কিছু তৈরি হবে, ঠিক আছে? তা এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে, এই অর্পণ এরকম ইয়ে করো না। তা এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যেটা হচ্ছে যে এই জিনিসটা বোঝা যাচ্ছে না যে দুটো টল প্লান্ট তারা কি করে নিজেদের মধ্যে যদি সেলফ হয় তাহলে একটা ডোয়ার্ফ প্লান্ট তৈরি হবে। কারণ মাও যদি লম্বা হয়, বাবাও যদি লম্বা হয়, এবং দুটো রক্ত মিলে যদি একটা মাঝামাঝি ক্যারেক্টার ছেলের মধ্যে আসে, সেই ক্ষেত্রে ছেলের পক্ষে খাটো হওয়াটা কিভাবে সম্ভব? দ্যাট ওয়াজ দ্য বিগ কোয়েশ্চেন, যে হাউ ইজ ইট ইভেন পসিবল। তখন একটা জিনিস, জাস্ট আ মিনিট, আমি একটু কফি খেতে খেতে ক্লাস নিচ্ছি। যেটা মেন্ডেল বললেন, মেন্ডেল কিছু জিনিস প্রপোজ করলেন, এবং এই পুরো প্রপোজালটা কিন্তু হচ্ছে গিয়ে ফেনোটিপিক কিছু ক্যারেক্টার দেখে জেনোটাইপ প্রপোজ করা। আই রিপিট, ফেনোটিপিক কিছু ক্যারেক্টার দেখে জেনোটাইপ প্রপোজ করা, মানে হি স সাম ফেনোটিপিক ক্যারেক্টার্স অ্যান্ড হি প্রপোজ দ্য জেনোটাইপ। ফর এক্সাম্পল, কি ফেনোটিপিক ক্যারেক্টার উনি দেখলেন? উনি কিন্তু শুধু গাছগুলো দেখতে পাচ্ছিলেন, যে কতগুলো লম্বা গাছ তৈরি হচ্ছে আর কতগুলো খাটো গাছ তৈরি হচ্ছে। আরো যদি আমি রেস্ট্রিক্ট করি নিজেকে, উনি কি দেখতে পাচ্ছিলেন? উনি একটা রেশিও দেখতে পাচ্ছিলেন। কারণ উনি কিন্তু চারটে গাছ নিয়ে ডিল করছিলেন না, উনি 400 বা 1400 গাছ নিয়ে ডিল করছিলেন। এবার 400-র মধ্যে উনি দেখলেন যে 288টা লম্বা গাছ আর 112টা খাটো গাছ। তাহলে এই 288 আর 112, এটাকে, এই লম্বা আর খাটো গাছ, এটাকে কি আমি 3:1 রেশিওয়ে ফেলতে পারি? ইট ওয়াজ হিজ ফার্স্ট কোয়েশ্চেন। যদি 3:1 রেশিওয়ে আমি ফেলি, তাহলে এই যে খাটো গাছ 112টা, এটা কোত্থেকে এলো? প্রথম কথা। উনি যেটা বললেন, প্রথম কথা, যে আমি যখন ট্রু ব্রিডিং ভ্যারাইটি, মানে এটা হচ্ছে গিয়ে দুটোই রিসেসিভ অ্যালিল আছে, আমরা বোঝার জন্য এখন অ্যালিল বলছি, উনি অবশ্যই অ্যালিল জানতেন না। এখানে ডমিনেন্ট অ্যালিল আছে, সেগুলো কিন্তু উনি ব্যাক ক্যালকুলেট করে যাচ্ছিলেন। হ্যাঁ, ফ্রম দিস টু দিস। তাহলে এই দুটো যখন ক্রস হচ্ছে, তার মানে শুধু লম্বা গাছ তৈরি হচ্ছে। সো হি 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 অ্যাকচুয়ালি coined the term factors which is
something equivalent to genes, and these factors have alternating forms. আমরা জানি যে alleles are alternating forms of a gene. So he called these factors, and these factors have alternating form, but these are discrete. মিশে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। তাহলে দুটো অল্টারনেটিং ফর্ম যখন থাকবে একটা ফ্যাক্টরে, দ্যাট ইজ ক্যাপিটাল টি অ্যান্ড স্মল টি, তাহলে দুটো অল্টারনেটিং ফর্ম যখন থাকবে একটা ফ্যাক্টরে, দ্যাট ইজ ক্যাপিটাল টি অ্যান্ড স্মল টি, at that point of time one will be expressed and the other won't be expressed. The one which is expressed is called dominant, the other which is not expressed is called recessive. But they are discrete and they occur in pairs and they do not mix with each other, contrary to the belief by great Aristotle. They are discrete, they occur in pairs and they do not mix with each other. নেক্সট উনি যেটা বললেন, সো ফ্রম F1 জেনারেশন, প্রথম অপত্য থেকেই কিন্তু আমরা এই জিনিসটা বুঝে গেলাম যে জনিত্র জনুতে যদি একটা লম্বা আর একটা খাটো গাছ থাকে, তাহলে প্রথম অপত্য জনুতে যদি দুটো গাছই লম্বা হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের যেটা ঘটছে সেটা হচ্ছে there is a dominance of one form of a factor over the other. But since you are seeing a dwarf plant in F2 generation, তার মানে হচ্ছে যে এই যে অল্টারনেটিং ফর্মস অফ দ্য ফ্যাক্টর বা অল্টারনেটিং ফর্মস অফ দ্য জিন, যেটাকে এখন আমরা অ্যালিল বলে থাকি, each of the gametes gets only one of the allele. তাহলে প্রত্যেকটা গ্যামেট যদি একটা অ্যালিল পায়, সেক্ষেত্রে দুটো অ্যালিলের মধ্যে মিক্সিং এর কিন্তু কোনো প্রশ্নই আসে না। কারণ দুটো অ্যালিলের মধ্যে যদি কোনো মিক্সিং এর ব্যাপার হতো, তাহলে একটা গ্যামেট কখনোই একটা অ্যালিল পেত না। তাহলে each of the gametes gets only one allele, and whenever there is a zygote, fetus, embryo যার মধ্যে দুটো রিসেসিভ অ্যালিল আছে, তখন কিন্তু এই রিসেসিভ ট্রেটটা সে শো করবে। সো from F2 generation and from this dwarf plant, he proposed another law. From here he proposed the law of dominance. From this from this particular dwarf plant, seeing this, he proposed another law, যেটা হচ্ছে গিয়ে ল অফ সেগ্রিগেশন বা পৃথকীকরণের সূত্র। মানে হচ্ছে যে এই 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 যে ফ্যাক্টরস এর যে দুটো ফর্ম আছে, দ্যাট ইজ দ্য অ্যালিলস, দে গেট সেগ্রিগেটেড and each of the gametes get one specific allele only. So, ও বাবা সময় শেষ হয়ে আসছে। Okay, so from this, okay, he could propose from this ক্রসের থেকেও বড় কথা, এই 400টা গাছের মধ্যে 288টা একরকম, আর এখানে দেখা যাচ্ছে 112টা হচ্ছে খাটো, 288টা লম্বা। এখানে দেখা যাচ্ছে লম্বা আর খাটো গাছ দুটোর মধ্যে আমি ব্রিড করিয়েছি, কিন্তু দেখা যাচ্ছে যে সবকটা গাছই হচ্ছে গিয়ে লম্বা। হ্যাঁ, তো এই জায়গায় এইগুলো জাস্ট অবজার্ভ করে একটা মাঠের মধ্যে, এবং বিভিন্ন ক্যারেক্টার নিয়ে, শুধু যে লম্বা আর খাটো গাছ নিয়ে করেছেন তা নয়, আরো একাধিক ক্যারেক্টার নিয়ে এইগুলোকে অবজার্ভ করে হি কুড ফাইন্ড আ প্যাটার্ন। তোমরা সবাই দেখবে দ্য বিউটিফুল মাইন্ড, ইটস আ অস্কার উইনিং মুভি। হ্যাঁ, সেই জন ন্যাশের জীবন নিয়ে, দ্য ম্যাথমেটিশিয়ান, তিনি কিন্তু পায়রা ঘোড়ার মধ্যেও একটা প্যাটার্ন খুঁজে পেতেন। সো হি কুড ফাইন্ড আ প্যাটার্ন। সেই প্যাটার্ন থেকে এই ধরনের একটা থিওরি, বিকজ ওনার কিন্তু কোনো জেনোটাইপের আইডিয়া ছিল না, just by seeing the phenotype he proposed the theories which were absolutely correct. ঠিক আছে, এখানে দুটো প্রশ্ন আমার থাকবে তোমাদের কাছে। এক নম্বর হচ্ছে যে যদি অ্যালিলস গুলো পেয়ারে না হতো, মানে দুটো না হতো, তাহলে কি আমরা এই রেশিওটা পেতাম? এক নম্বর প্রশ্ন।
নেক্সট হচ্ছে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হাউ ডু উই নো দ্যাট দিস ইজ আ হোমোজাইগাস ডমিনেন্ট ভ্যারাইটি? এটা তো ক্যাপিটাল টি স্মল টিও হতে পারে, তাহলেও তো আমরা টল প্লান্ট পাবো। তাহলে এই ট্রু ব্রিডিং হোমোজাইগাস ডমিনেন্ট ভ্যারাইটি আমরা কিভাবে আহ, তৈরি করব? এই দুটো প্রশ্নের উত্তর একটু তোমাদের থেকে চাইছি। এনিওয়ান প্লিজ টু। স্যার ওটা যদি ক্যাপিটাল টি স্মল টি হয় তাহলে স্যার F1 জেনারেশনের দুটো টল প্ল্যান্ট পাওয়া যাবে না, একটা ডোয়ার প্ল্যান্ট চলে আসবে, কারণ ওখানে সেটা একটা তো স্মল টি থাকবে সেটা আর তো ওই স্মল তোমার টি। রেজাল্টটা, ভাই শোনো শোনো, সেটা হচ্ছে গিয়ে তোমার রেজাল্টটা, তুমি প্রশ্নটা মন দিয়ে শোনো কিন্তু। আমার প্রশ্নটা হচ্ছে, তুমি এটা, এই যে আমি বলছি ট্রু ব্রিডিং ভ্যারাইটি জনিত্র জনুতে নেওয়া হয়েছে, হাউ ডু উই প্রডিউস দিস ট্রু ব্রিডিং ভ্যারাইটি? এটা যে ক্যাপিটাল টি স্মল টি নয়, এই রকম ক্যাপিটাল টি ট্রু ব্রিডিং ভ্যারাইটিটা আমি তৈরি করব কি করে? সে তো অবশ্যই, সেটাই তো তুমি যেটা বললে, দ্যাট ইজ দ্য বেসিস অফ টেস্ট ক্রস, সেটা তো ওকে। বাট এটা না, আমি তৈরিটা করব কি করে? ক্যাপিটাল টি ট্রু ব্রিডিং ভ্যারাইটিস। আর দ্বিতীয় যেটা আমার প্রশ্ন, সেটার উত্তরটা কেউ একটু দাও, যে এই যে এই যে যদি পেয়ার্স না হতো, পেয়ার কেন আমি বলছি, অ্যালিলস আর ইন পেয়ার, ঠিক আছে, অল্টারনেটিং ফর্মস অফ আ জিন, যদি পেয়ারে না হতো, তাহলে কি এই 3:1 রেশিও আমরা পেতাম? ইন আদার ওয়ার্ডস, যদি ডিপ্লয়েড না হতো, ডিপ্লয়েড, আমরাও ডিপ্লয়েড, পি প্লান্টও ডিপ্লয়েড, ঠিক আছে, মোস্ট অফ দ্য অ্যানিমালস অ্যান্ড প্লান্টস আর ডিপ্লয়েড, যদি ডিপ্লয়েড না হতো, তাহলে কি এই রেশিওটা আমরা পেতাম? হোয়াট ইজ ইউর আনসার? সো লেট মি টেল ইউ, কারণ এখন সময় খুব বেশি নেই। ফার্স্ট অফ অল হচ্ছে, আমরা পেতাম না, যদি ওটা ডিপ্লয়েড না হতো, এই রেশিওটা আমরা কখনোই পেতাম না। হ্যাঁ, that is why from his ratio, that is the Mendelian monohybrid ratio of 3:1, that is the phenotypic ratio, Mendelian monohybrid ratio of 3:1, যেটাকে phenotypic ratio কে আমরা Mendelian monohybrid ratio বলছি, এইটা তখনই পসিবল যখন মেন্ডেল have discovered the diploid nature of pea plants. So Mendel has also discovered the ploidy, the concept of ploidy. ওই যে উনি যেটাকে বারবার পেয়ার্স বলেছেন ওনার লতে, অ্যাকচুয়ালি দ্যাট ইজ নাথিং বাট দ্যাট ইজ দ্য ইন্ডিকেশন অফ দ্য ডিপ্লয়েড কন্ডিশনস ইন হায়ার প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস। ঠিক আছে, এটা গেল গিয়ে হচ্ছে 1 নম্বর। So Mendel also discovered this concept of ploidy. আর নেক্সট একটা হচ্ছে, যে হাউ ডু উই প্রডিউস দিস ট্রু ব্রিডিং ভ্যারাইটি? দেখো, আমরা বারবার যদি সেলফ ক্রস করতে থাকি এবং ডোয়ার্ফটাকে সরিয়ে দিতে থাকি, ঠিক আছে, আমি এইটাকে আমি তোমাদের উদাহরণ দিচ্ছি, এই দুটো প্ল্যান্ট, দুটোর একটাও ট্রু ব্রিডিং নয়, দুটোই হেটেরোজাইগাস, এই দুটোকে আমি করলাম গিয়ে হচ্ছে ক্রস করলাম, করে আমি এই 3টে প্ল্যান্ট পেলাম। এবার এর মধ্যে থেকে আমি ডুয়ার্ফ প্ল্যান্টকে সরিয়ে দিলাম, দিয়ে আবার ক্রস করলাম। এবার মেন্ডেলিয়ান মনোহাইব্রিড জেনোটাইপিক রেশিও কি, 1:2:1। তাহলে আমরা জানি যে এই দুটো মেবি হেটেরোজাইগট, এদের মধ্যে ক্রস হয়ে আবার ডোয়ার্ফ এলো, সেই ডোয়ার্ফটাকে সরিয়ে দিলাম। এরকম 20টা 25টা জেনারেশন আমি শুধু ক্রস করে যাচ্ছি আর ডোয়ার্ফটাকে সরিয়ে যাচ্ছি। তখন কি হচ্ছে, যে না, আমার যে স্মল টি অ্যালিলটা, সেটার সংখ্যা কিন্তু কমতে কমতে সেটা প্রায় শূন্য হয়ে যাবে, এবং আমি যে গাছগুলো পাবো, দিজ আর অল প্লান্টস হ্যাভিং ক্যাপিটাল টি। এইটা আমরা আর্টিফিশিয়ালি এইভাবে সিলেক্ট করতে পারবো, কিন্তু ন্যাচারালি এটা হয় না, যেটা হার্ডি ওয়াইনবার্গ ইকুইলিব্রিয়াম প্রুফ করবে। বাদ দাও সেই কথা। আপাতত যেটা আমাদের বোঝার, যে ট্রু ব্রিডিং ভ্যারাইটি বানানোর পদ্ধতি হচ্ছে, আমরা বারবার টল প্লান্টস কে সেলফ ক্রস করব, এবং সেখান থেকে যে কোনো ডোয়ার ফেলে সেটাকে সরিয়ে দেবো, শুধু টল গুলো নেবো, আবার সেলফ ক্রস করব, এইভাবে করতে থাকি। প্রথম দ্বিতীয় জেনারেশনের পর যেটা 288/112 এসেছিল, দেখবে 20 জেনারেশনের পরই
যদি তোমার টোটাল 1000টা গাছ হয়, তাহলে 998 বা 999টাই টল গাছ হবে, একটা ডোয়ার্ফ গাছ হবে। তাহলে সেক্ষেত্রে আমরা ভেবে নিতে পারি যে ম্যাক্সিমাম যে প্ল্যান্টস গুলো, সেগুলো হচ্ছে গিয়ে ট্রু ব্রিডিং ভ্যারাইটির প্ল্যান্ট। We have 3 more minutes. Any question I can answer. Okay. So if there are no more questions, today we stop here. হ্যাঁ,